হাই, সবাই ভালো আছো আশা করি। তো আজকে আমরা ভারতবর্ষের জিওগ্রাফির বেশ কিছু প্রশ্ন আমরা জানবো, আলোচনা করব। প্রশ্নগুলো দেখো, আমরা এখানে একটা ম্যাপ এঁকেছি এবং ম্যাপ এঁকে আমরা সেগুলো পয়েন্ট আউট করে আমরা যাতে সহজে অনুধাবন করতে পারি এবং সহজেই শিখতে পারি, যাতে আমাদের মনে থাকে, কোনো রকম মুখস্থ নয়, বুঝে বুঝে একটা মাইন্ড ম্যাপ আমরা তৈরি করব। এই ম্যাপের একটা ডায়াগ্রাম এঁকেছি তার সাহায্যে, যাতে বিষয়টা আমাদের কাছে আরও ইজি লাগে। ওকে, জিওগ্রাফি একটা ভীষণ কমন সাবজেক্ট এবং সেখান থেকে প্রচুর পরীক্ষার, যে কোনো পরীক্ষায় প্রচুর প্রশ্ন এখান থেকে করা হয়। এটা ভারতবর্ষের ন্যাচারাল জিওগ্রাফি। দেখো, এখানে যে কোশ্চেনগুলো আমরা আজকে আলোচনা করব, প্রথম হচ্ছে এপিজে আব্দুল কালাম দ্বীপ কোথায় অবস্থিত। নাম্বার 2, ভেমানাথ কয়েল কি। লোনাজলের বাদাবন বা সুন্দরবন কোথায় অবস্থিত। ভারতের 4টি মেগাসিটির নাম লেখো। বছরে 2বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। কাশ্মীরের হ্রদ, রেগুর মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা। ভারতের অন্তর্বাহিনী নদীর নাম। 2টি গ্রস্ত উপত্যকা যদি জনিত নদীর নাম। ভারতে একটি প্রবাল দ্বীপের নাম। LAC ও LOC কি। পৃথিবীর সবথেকে বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল কচ্ছের রান। সংলগ্ন ভারত পাক সীমান্ত রেখাকে কি বলে, এবং ভারতের যে কোস্টাল এরিয়া রয়েছে টোটাল তার লেংথ কত, তো সেগুলো আমরা পড়ব। তোমরা প্রশ্নগুলো দেখে নাও, এই প্রশ্নগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, তো আমরা চলো পয়েন্ট আউট করি। প্রথম প্রশ্ন ছিল এপিজে আব্দুল কালাম যে দ্বীপটা কোথায়। এই দেখো, এটা হচ্ছে উড়িষ্যার চিল্কা হ্রদের পাশে ছোট্ট একটা দ্বীপ, এপিজে আব্দুল কালাম। তো এই এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে কিন্তু দু বছর আগে ভেবে মনে করে দেখো, সন্ধ্যার সময় একটা লাইট আকাশে উঠছিল। সবাই হয়তো ভেবেছিল, অনেকে ভেবেছিল কোনো ভিন গ্রহের এলিয়েন হয়তো ভারতবর্ষে এসে হাজির হয়েছে, কিন্তু না, কিছু পরে জানা গেল না, এটা হচ্ছে অগ্নি-5 মিসাইল। আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট দুনিয়ার সামনে নিজের রাজকে জাহির করার জন্য ওটা উত্তোলন করেছিল, ছেড়েছিল। অগ্নি-5 ওটা পরীক্ষা চালিয়েছিল। যাকে এটা হচ্ছে এপিজে আব্দুল কালাম দ্বীপ, চিল্কার পাশে। আগে নাম ছিল হুইলার দ্বীপ। তো হুইলার দ্বীপটার নাম চেঞ্জ করে বর্তমান রাখা হয়েছে এপিজে আব্দুল কালাম। স্যার এপিজে আব্দুল কালাম, যার জন্ম হচ্ছে 1931। ওকে, আর 1931-এ কিন্তু রতন টাটার যে মারা গেলেন সম্প্রতি, তো সেই রতন টাটার পিতা জামশেদজি টাটা কিন্তু 1931-এ প্রথম পাইলট প্লেন, ইন্ডিয়ান হিসাবে প্রথম ভারতীয় যিনি কিনা প্লেন চালিয়েছিলেন। আর সেই বছরে জন্ম হচ্ছে এপিজে আব্দুল কালাম স্যারের। তো এরপরে আমরা পরের প্রশ্ন আলোচনা করব ভেম্বনাথ কয়েল কি। দেখো, ভেম্বনাথ কয়েলটা হচ্ছে এই যে দেখো, এই যে কেরালার একেবারে একটা খাস কাটা অংশ আছে কোচি, এই যে এইখানে রয়েছে ভেম্বনাথ টাইপের। কী টাইপের দেখো, ভেম্বনাথ হচ্ছে ঠিক এরকম টাইপের একটা হ্রদ, যা 3 দিকে কিন্তু আটকানো, একদিকে কিন্তু খোলা। 3 দিকে আটকানো, একদিকে খোলা। এখান থেকে কিন্তু মানে আরব সাগর জল ঢুকছে, লোনা জল। তো এই জায়গাটাকে বলা হচ্ছে ব্যাক ওয়াটার, ওকে, বা কয়েল। তো এবং এটা মোটামুটি 75 কিলোমিটার এর মতন এর দীর্ঘ, কিন্তু অনেকটা সুন্দর জায়গা। প্রচুর পরিমাণে কিন্তু টুরিস্ট এখানে আসে, কারণ জায়গাটা খুবই সুন্দর। তো এটাকে বলা হচ্ছে ব্যাক ওয়াটার। পরের প্রশ্ন হচ্ছে ভারতের উপকূল রেখা। দেখো, ভারতের উপকূল রেখার যদি মোট দৈর্ঘ্য কত বলা হয়, স্থলভাগ বা সমুদ্র দ্বীপপুঞ্জ আন্দামান সহ সব ক্ষেত্রে ভারতের মোট স্থলভাগের দৈর্ঘ্য হচ্ছে 7516.5 কিলোমিটার। তো
তো এই টোটালে উপকূল রেখাকে আমরা দুটো পার্টে ভাগ করতে পারি। একটা হচ্ছে ওয়েস্টার্ন কোস্টাল এরিয়া, আরেকটা হচ্ছে ইস্টার্ন কোস্টাল এরিয়া। ওয়েস্টার্ন কোস্টাল এরিয়াকে আমরা দেখো গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক, গোয়া, মালাবার, কেরালা, এই ভাগে ভাগ করতে পারছি কতগুলো স্টেটে। আর ইস্টার্ন ভাগে আমরা তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা এবং ওয়েস্ট বেঙ্গল, এই চারটে, এদিকে 5টি, আর ইস্টার্নে পূর্ব উপকূলে 4টি, টোটাল মোট 9টি। টোটাল মোট কটা? মোট 9টি স্টেট কিন্তু রাজ্যের মধ্যে কিন্তু আমাদের 9 রাজ্য, 9টা রাজ্য, সেখানে কিন্তু আমাদের উপকূল ভাগ রয়েছে। এবার যদি প্রশ্ন আসে সবথেকে বেশি উপকূল ভাগ কোথায় রয়েছে, সেটা গুজরাটে। দেখো এখান থেকে শুরু হয়ে এই সুরাট পর্যন্ত কিন্তু গুজরাট উপকূল, এবং এটা সবথেকে ভারতবর্ষের নাম্বার 1। তারপরে গুজরাটের উপর দেখো, গুজরাটের পর হচ্ছে কঙ্কন, এটা এ নাম দিয়েছে, এটা ই, এটা শুরু হচ্ছে উত্তর সরকার থেকে, উত্তর সরকার উপকূল ইস্টার্ন পার্টে। তো গুজরাটের পরে কঙ্কন উপকূল, কঙ্কনটা শুরু হচ্ছে মুম্বাই সহ মহারাষ্ট্র, গোয়া, এই যে অঞ্চলটা কঙ্কন উপকূল। তারপর কর্ণাটক উপকূল, কর্ণাটক যে স্টেট তার উপকূলটা মার্মাগাঁও বন্দর রয়েছে, ওকে, এটা কর্ণাটক। তারপরে রয়েছে মালাবার উপকূল, এটা কেরালা স্টেটকে ধরা হয়েছে, ওকে। তারপরে আমরা যদি চলে যাই ইস্টার্ন পার্টে, করমণ্ডল উপকূল, এটা কিন্তু তামিলনাড়ু স্টেটটাকে টোটালি এটাকে স্টেট এই অঞ্চলটা বিলং করছে। তো এখানে একটা বিখ্যাত জায়গা রয়েছে, এই যে বছরে 2বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, বছরে 2বার বৃষ্টিপাত হয়, অর্থাৎ বর্ষাকালে প্লাস শীতকালে। কারণ যখন মৌসুমী বায়ু যখন ফিরে আসছে বঙ্গোপসাগর উপর দিয়ে যখন আসছে, তখন আসার পথে এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল নিয়ে এই থাঞ্জাভুরু বা সাউথ ইন্ডিয়া, অর্থাৎ তামিলনাড়ুর সাউদার্ন পার্টে প্রচুর বৃষ্টিপাত ঘটাচ্ছে। তো এই কারণে এই জায়গাটা বলা হয় দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার। তো তারপর উপকূল হচ্ছে উত্তর সরকার উপকূল, উড়িষ্যা থেকে অন্ধ্রপ্রদেশ যে দীর্ঘ উপকূল রয়েছে একে বলা হচ্ছে উত্তর সরকার উপকূল। তবে মনে রাখতে হবে গুজরাটের পর কিন্তু সেকেন্ড কোস্টাল লেন্থ রয়েছে, সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ স্টেটের। আর একেবারে শেষে রয়েছে কিন্তু ওয়েস্ট বেঙ্গল। আর ওয়েস্ট বেঙ্গল পাশে আমাদের নেক্সট প্রশ্ন ছিল যে, একটা প্রশ্ন ছিল যে ম্যানগ্রোভ কোথায় দেখা যায়। তো ওয়েস্ট বেঙ্গলের এখানে সবথেকে বড় ম্যানগ্রোভ রয়েছে সুন্দরবন এলাকা, তার উপরে কিন্তু কলকাতা শহর আমি এখানে ম্যাপ পয়েন্টে করেছি। তো এবার এটা মনে রাখতে হবে যে হ্যাঁ, যে 9টা স্টেট না, 9টা স্টেটেই কম বেশি কিন্তু ম্যানগ্রোভ পাওয়া যায়, তবে সবথেকে বেশি ম্যানগ্রোভ পাওয়া যাচ্ছে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে, সেকেন্ড হচ্ছে উড়িষ্যাতে নন্দনকানন, পাশে যে উড়িষ্যার ভিতরকণিকা যে জায়গাটা আছে সেখানে কিন্তু অবশ্যই ম্যানগ্রোভ দেখা যাচ্ছে, অন্ধ্রপ্রদেশে দেখা যায়। বাট লিডিং স্টেট হিসাবে ম্যানগ্রোভের জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গল কিন্তু অবশ্যই পপুলার। তো এরপরে আমরা এগিয়ে যাব। দেখো এটা দাক্ষিণাত্য কৃষ্ণমৃত্তিক অঞ্চল, এটা কী জন্য বিখ্যাত? এটা কিন্তু কার্পাস চাষের জন্য বিখ্যাত। কার্পাস ছাড়াও যদি বলা হয় ভারতবর্ষের আখ উৎপাদক রাজ্যের নাম লেখো, যেটা কি না গুরুত্বপূর্ণ একটা রাজ্য, সেকেন্ড মোস্ট বলা যেতে পারে, এবং সাউদার্ন ইন্ডিয়া অবস্থিত, অবশ্যই সেটা হবে মহারাষ্ট্র। তাহলে এই কার্পাস মাটি বা কৃষ্ণ মাটি বা রেগুন মৃত্তিকা জল ধারণ ক্ষমতা বেশ ভালোই, অল্প বৃষ্টি হয় কিন্তু জলটা বেশ সুন্দর করে ধরে রাখে। তো এই কার্পাস মৃত্তিকায় বা রেগুন মৃত্তিকায়, কৃষ্ণ মৃত্তিকায় পাট চাষ নয়, তুলো চাষ এবং আখ চাষটা কিন্তু খুব ভালো হচ্ছে। সেজন্য গুজরাট এবং মহারাষ্ট্র কিন্তু লিডিং স্টেট হিসাবে বিলং করছে ভারতবর্ষের ক্ষেত্রে। এরপর আমরা চলে যাব, দুটো নদী দেখতে পাচ্ছি, একটা নর্মদা, তাপ্তি। তো নর্মদা, তাপ্তি হচ্ছে কী ধরনের নদী? অবশ্যই ভারতবর্ষের দুটি পশ্চিম বাহিনীর নদী, এবং এই দুটো নদী হচ্ছে বয়ে গেছে ফাটলের মধ্য দিয়ে বা গ্রস্ত উপত্যকা জনিত নদী। অর্থাৎ যখন যদি কোনো ভূভাগে